কিন্তু তাজমহল্লাতে ভোরের তো কথা বলে সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে তুলে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে এটা যদি হয় তাহলে আপনি হাজার হাজার কেন, লক্ষ লক্ষ কেন, কোটি কোটি পুলিশ কেন, প্রত্যেকের জন্য একজন পুলিশ একজন আর্মি নিয়োগ করো। আমি চ্যালেঞ্জ করছি আগামী দিনে লেভেল প্লেইং ফিল্ড এবং অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। আর যদি না হয়, না হওয়ার পরিবেশ যদি হয়, বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করবে না এটা বলছি না, আমরা এরকম কোন আরেকটা ফ্যাসিস্ট নির্বাচন হতেই দেবো। আমি বললাম যে ভাই তাকে ধরাই দিচ্ছেন না কেন? সেই কথাটা যদি শুনেন তাহলে ভয়ঙ্কর হতাশার বাণী। হতাশার বাণী কি? যে যত বেশি জামাতকে, ছাত্র শিবিরকে যে যত বেশি গালিগালাজ করতে পারবে, যে যত বেশি অত্যাচার করতে পারবে, তার নমিনেশন তৎপর। আপনি ভাবতে পারেন এটা তাদের দলের লোকদের কথা আমি নিজে শুনে তারপর বলছি। এটা আমি ইউনিভার্সিটিতে দেখতাম, আমার আসলে ইউনিভার্সিটি ভাই এখানে আছেন, আমরা ইউনিভার্সিটিতে দেখতাম যারা দল চেঞ্জ করে এসে নতুন ভূমিকা পালন করে তারা অতিরিক্ত অত্যাচার করে। দুটা জিনিস প্রমাণ করার জন্য যে সে ফেসিস্ট ছিল না, আমি আমরা খুব প্রিয়, আরেকটা হলো যত অত্যাচার করে তত বেশি সে ফোকাস হয়। এই দুইটা কারণে আমাদের সমাজে এই অবস্থাটা চালু আছে। আমি আশা করি, আমি হাবিব সাহেব, জনাব হাবিব সাহেবকে সম্মান রেখে বলছি, এই কথাটা ওনারও প্রত্যাহার করা উচিত এবং দল থেকে এটাকে এখন পর্যন্ত বিস্ময়ের ব্যাপার যেটা প্রতিবাদ জানানো হয়নি, তার মানে গোটা দল এটার সাথে একমত এখন পর্যন্ত। আচ্ছা, আপনি একজন সাংবাদিক হিসাবে বলি, ওনাকে আপনারা চেনেন না এরকম কেউ এখানে থাকার কথা, এবং উনি রাজনৈতিক দলের কর্মী না, উনি রাজনৈতিক দলের কোন সেক্রেটারি না, উনি রাজনৈতিক দলের অ্যাডভাইজার মানে যিনি দল চালান, দলের চেয়ারম্যান, অ্যাক্টিং চেয়ারম্যান, ওনাদেরকে যারা অ্যাডভাইস করেন তারাই তো অ্যাডভাইজার। এইটুকু তো বুঝি, আমি তো একেবারে খুব ভালো বোঝা কোনো মানুষ না। তো উনি যখন কথা বলেন তখন ওনার সামনে আবার যারা বসেন তখন ওনার এই কথা শুনে হাতে তালি দিচ্ছেন, এবং এই কথা বলার পরে এখন পর্যন্ত কিন্তু আমরা কেউকে দেখি নাই এই দল বা দলের পক্ষ থেকে কেউ সেখান থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসবেন বিএনপি নেতা কর্মীদের কাছ থেকে। আমি দুঃখিত যে এটা দুবার শোনালাম, খুবই দুঃখিত আমি আপনাদের সময় নষ্ট করেছি। কিন্তু এই যে আমাদের একজন সাংবাদিক শ্রদ্ধেয় তিনি বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী তো ডিক্লার হয়েছে, আমি এই কথা আরো আগে প্রেস ক্লাবে বলছি, আমাদের নির্বাচনের দরকার কি? কেউ তো ডেট দিয়ে দিচ্ছে, বলছে হয় ডেট দাদা আমি ডেট দিয়ে দিব, আমি এই কথা বলেছি। এবার কেউ একজন বলেছেন যে আমাদের প্রধানমন্ত্রী, আমাদের প্রেসিডেন্ট, তারপরে উপপ্রধানমন্ত্রী পর্যন্ত ভাগ হয়ে গেছে। এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক একটা কথা বলি, যখন রাস্তায় আমরা একসাথে আন্দোলন করতাম, আন্দোলন কোথায় গিয়ে দাঁড়াইছে তার খবর নাই, স্টেজে মারামারি দেখেছে আমার চোখের সামনে, যে মন্ত্রণালয় ভাগাভাগি নিয়ে ওখানে মারামারি চলছে। দিস ইজ সিনারিও। আমি বলছি এটা নিশ্চয়ই আমি আপনার এই আপত্তি এবং আফসোসের সাথে, আপনার এই উদ্বেগ উৎকণ্ঠার সাথে আমি একমত, শুধু একমত, 100% একমত। এটা কি করে হয়? এবং আমরা তো কেউ ক্ষমতা নিয়ে নিয়েছি, আমরা বলে দিচ্ছি আমরা ক্ষমতায় গিয়ে কোনো সংস্কার রাখবো না, আমরা সব মুছে ফেলবো। তাহলে আমি কি করে ওই দেশের, ওই দলের, ওই সরকারের প্রতি আস্থা রাখবো যে সরকারে গিয়ে সমস্ত সংস্কার ঝুলে সব ঠিক রাখা হবে? আমি লেভেল প্লেইং ফিল্ডের কথা মাহফিলে আমার ভাইকে বলেছি, আমার এক মানে বয়োবৃদ্ধ কর্মী, বর্ষিয়ান কর্মী, কিন্তু কিছু কর্মী থাকে না পুরাতন কর্মী, ওনার দাঁড়িয়ে অর্ধেক পেকে গেছে, প্রায় 50-এর উপরে, প্রায় 55 বা 60-এর কাছাকাছি ওনার বয়স। উনি আমাদের 19 জুলাইয়ের প্রোগ্রামে কেন গিয়েছেন? উনি 5 তারিখের বিজয় মিছিলে বাউফলে জামাতের ব্যানারে কেন উনি মিছিলে অংশগ্রহণ করেছেন? ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, এরপর ওনাকে প্রস্তাব করা হয়েছে আপনাকে যুব দলের পক্ষ থেকে আমরা আসছি, আমাদের দলে আপনাকে অংশগ্রহণ করতে হবে, আপনাকে জামাত ছেড়ে দিতে হবে। আচ্ছা, আমি বলি আমাদের এই দলের পক্ষ থেকে যিনি একটি চেয়ারম্যান আছেন, উনি তো বলেন যে এরকম কোন সন্ত্রাসী কর্মকাণ্ড এরকম কিছু করলে তাকে দলের পক্ষ থেকে ধরিয়ে দেওয়া হয়, প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। আমরা কি এটা আশা করতে পারি? সেই ফলে ওই ভাইকে দেখতে গিয়ে বলে আসছি যে হয় ওনার কথাটা সত্য, না হলে যারা এই কাজটা করেছেন তারা এই কাজটা সত্য না। তাহলে এই কাজটা যদি সত্য হয়ে থাকে তাহলে 18% কথাটা সত্য হইতে হবে। পুলিশ যদি ব্যর্থ হয় তাহলে তো দল থেকে তাকে ধরে নিয়ে থানায় সোপর্দ করা উচিত ছিল।